শুরু করছি আজকের লেসনটা। আজকে আমরা পড়ে নেব স্ট্রং রুটস। এটা আমাদের দ্বিতীয় লেসন। স্ট্রং রুটস রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম একজন বিখ্যাত বিজ্ঞানী, ভারতীয়, এবং আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন। তার একটা অটোবায়োগ্রাফি আছে। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। তা সেই আত্মজীবনীর প্রথম চ্যাপ্টার, সেখান থেকে প্রথম অংশটা নেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। তাহলে স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে আরেকবার আমরা স্মরণ করে নিই। এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, তার লেখা অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তার লেখা অটোবায়োগ্রাফির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। উইংস মানে ডানা, ফায়ার আগুন। উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে আমাদের স্ট্রং রুটসের অংশটা। স্ট্রং রুটস বলতে কি বোঝায়? স্ট্রং রুটস বলতে বোঝায় যে শক্তিশালী শিকড়। শক্তিশালী শিকড় কার দরকার? একটা ছোট চারা গাছকে বিশাল বড় বৃক্ষে পরিণত হতে গেলে তার দরকার স্ট্রং রুটস। তাহলে একজন একই রকমভাবে একজন সাধারণ একটা ছোট বেলা থেকে, একটা সাধারণ পরিবার থেকে, বা সাধারণ একটা ছোট্ট ছেলে কেমন করে একটা অসাধারণ মানুষ হয়ে ওঠেন, একজন বড় বৃক্ষে পরিণত হয়ে হন আর কি। তা তারও একটা ওই রকম স্ট্রং রুটস, তারও স্ট্রং রুটস দরকার। তো এইখানে এপিজে আব্দুল কালাম বলেছেন তার এই বড় হওয়ার পিছনে, তার একটা মহান বিজ্ঞানী হয়ে ওঠার পেছনে, মহৎ মানুষ হয়ে ওঠার পেছনে তার অবদান কাদের? তার বাড়ির লোকজনের, বিশেষ করে তার বাবার, মায়ের। তারাই হচ্ছে তার স্ট্রং রুটস। সেই বিষয়ে আমরা পুরোটা আমরা পাবো এই এই প্যাসেজে, স্ট্রং রুটস। তাহলে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল লেখা। হুম? কেমন বইটা উইংস অফ ফায়ার আমরা দেখে নিতে পারি। এই যে এপিজে আব্দুল কালামের বাজারে যে বইটা বিক্রি হয় বা পাওয়া যায়, সেইটা এইরকম। প্রথমেই ছবি দেওয়া আছে এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, দেখা যাচ্ছে উইংস অফ ফায়ার, অ্যান অটোবায়োগ্রাফি উইথ অরুণ তিওয়ারি। উইথ অরুণ তিওয়ারি কেন? অরুণ তিওয়ারি কি করেছিল? এপিজে আব্দুল কালাম ব্যস্ত মানুষ, তাকে লিখতে হেল্প করেছেন অরুণ তিওয়ারি। তার কাছ থেকে কথা শুনে অরুণ তিওয়ারি স্যার তিনি এটা প্রস্তুত করেছেন। হুম? আচ্ছা, অটোবায়োগ্রাফিতে কি হবে? অটোবায়োগ্রাফিতে যার অটোবায়োগ্রাফি তিনি তার কথা নিজের নিজের জবানে বলবেন, নিজের কথাতে বলবেন। মানে সেখানে একজন আই থাকবে, আমি। আমি এখানে জন্মেছিলাম, আমি এই করেছিলাম। তো সেই আমিটাই হচ্ছে কি যে তিনি লেখক, তিনি। হুম? আর বায়োগ্রাফিতে কি হয়? বায়োগ্রাফিতে আমরা কারোর একজনের জীবনী লিখি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন। হুম? তা তখন আমরা লিখব তিনি জন্মেছিলেন। কিন্তু এইখানে আত্মজীবনী, অটোবায়োগ্রাফিতে থাকবে কিন্তু আমি। আমি যে কাজ করেছিলাম, আমি কোথায় বড় হয়েছিলাম, এই রকমভাবে লেখা থাকবে। সেটা আমরা পাবো। মানে এখানে একটা ফার্স্ট পার্সন ন্যারেশন থাকবে, আই দিয়ে শুরু হবে সেটা। এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আমরা একটু জেনে নিতে পারি, জানতেও হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম এই যে ব্র্যাকেটে দেওয়া আছে। হুম? ব্র্যাকেটে দেওয়া আছে, একটু আমরা এখানে মার্ক করে দিতে পারি। আবুল বকির জয়নাল আবদিন আব্দুল কালাম, পুরো নাম জেনে রাখা ভালো। ওয়াজ অ্যান ইন্ডিয়ান এরোস্পেস সায়েন্টিস্ট অ্যান্ড দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 11th প্রেসিডেন্ট, তিনি 11তম প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতবর্ষে। সার্ভিং ফ্রম 2002 টু 2007। আর একটা ইন্টারেস্টিং বিষয়, তিনি পরিচিত ছিলেন যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মিসাইল ম্যান। ভারতবর্ষের বিজ্ঞান চর্চায় তার অবদান খুব বড় মাপের। তিনি ব্যালিস্টিক মিসাইল এবং লঞ্চ ভেহিকল টেকনোলজি আরও ডেভেলপ করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। হি ওয়াজ এ কি ফিগার ইন ইন্ডিয়ান সিভিলিয়ান স্পেস অ্যান্ড মিলিটারি মিসাইল প্রোগ্রামস। অবশ্যই। তিনি জন্মেছেন অক্টোবর 15, 1931, রামেশ্বরম, পাবো আমরা টেক্সটটা যখন পড়ব। মারা গেছিলেন জুলাই 27, 2015, শিলংয়ে। তিনি একটা ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছিলেন, তখন তিনি
সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। টেক্সটে চলে যায়, এই যে রামেশ্বরমের ছবিটা এখানে দেখতে পাচ্ছি, জন্মেছিলেন রামেশ্বরম, এটা আমরা পড়ার সময় আর একবার ঘুরে আসছি। তার টেক্সটটা হচ্ছে এইরকম। হুম? আমাদের কাউন্সিলের বইটা এরকম আছে, স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। এই যে বলেছিলাম আই দিয়ে শুরু হবে, আই থাকবে। আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এইভাবে শুরু হচ্ছে টেক্সটটা। তাহলে আইটাকে পরিষ্কার, তিনি, লেখক যিনি, এপিজে আব্দুল কালাম, তাহলে তিনি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, ঠিক আছে, মধ্যবিত্ত, কেমন, মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে জন্মেছিলেন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে মিডল ক্লাস, মানে নট রিচ অ্যান্ড নট পুয়ার অলসো, মাঝামাঝি তার অর্থনৈতিক অবস্থা। তামিল, তামিল ছিলেন তারা, তামিল, হ্যাঁ। কোথায় জায়গাটা? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আইল্যান্ড মানে হচ্ছে কি যে দ্বীপ, দ্বীপ শহর, দ্বীপ শহর বলা হচ্ছে, মানে শহর কিন্তু সেটা একটা দ্বীপ। দ্বীপ কি? সমুদ্রের মাঝে যে ল্যান্ড পার্ট সেটা হচ্ছে দ্বীপ। রামেশ্বরমের, রামেশ্বরম একটা জায়গা ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, আগে যার নাম ছিল, আর্স্টওয়াইল মানে বিফোর, আগে যার নাম ছিল মাদ্রাজ, সেই মাদ্রাজ এখন নাম হয়েছে তামিলনাড়ু, সেই তামিলনাড়ুর রামেশ্বরম আহ, জায়গাটার নাম, সেখানে জন্মেছেন। রামেশ্বরমের ইয়েটা, ছবিটা আমরা বললাম দেখে নেব। এই যে একদম শ্রীলঙ্কার সাথে ভারতের যে কানেক্টিং পয়েন্ট, এদিকে ফক্স স্ট্রেট, এদিকে গালফ অফ মান্নার, তার দূরতম প্রান্ত হচ্ছে ধনুষকোটি, সেই ধনুষকোটি এইরকম জায়গায় একটা আইল্যান্ড, এখানে মনে করা হয় যেন শ্রীলঙ্কার সাথে দ্বীপের মতো, দ্বীপ পরপর জুড়ে একটা কানেকশন আছে, রামায়ণ মহাকাব্যের সাথে কানেক্টেড আছে, এরকম মনে করা হয় যে এখানটাতেই ওই শ্রীলঙ্কা যাওয়ার জন্য বা লঙ্কায় যাওয়ার জন্য এইখানটায় সেই সেতু বন্ধন করেছিল রামের বানর সেনারা। মানে অনেক এইরকম আইল্যান্ড আছে, সমুদ্রের তলায় অনেক ডুবে আছে, দিয়ে এখান দিয়ে যাওয়া যাবে আর কি। তো এইরকম একটা আইল্যান্ড টাউন, সেটা হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম শব্দের মধ্যে আমরা রামের কানেকশন পাই, রামের ঈশ্বর, রামের ঈশ্বর ওখানে শিবের পুজো দিয়েছিলেন, তাই শিব মন্দির আছে ওখানে একটা, সেটার জন্য বিখ্যাত, সেটাও আমরা পাবো টেক্সটে। যাই হোক, আমরা চলে যাচ্ছি রামেশ্বরম, আর আগের নাম ছিল মাদ্রাজ, যার এখন নাম তামিলনাড়ু, আইল্যান্ড বুঝে নিলাম। নেক্সট হচ্ছে মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা, লেখকের বাবা, আব্দুল কালামের বাবার নাম পেয়ে গেলাম আমরা, জয়নাল আবদিন, জয়নাল আবদিন, তার ছিল না ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন মানে তথাকথিত যে ট্র্যাডিশনাল পড়াশোনা, মানে স্কুল কলেজে পড়া, আমরা যেরকম পড়ি আর কি, সেই তথাকথিত ফর্মাল এডুকেশন ছিল না। বেশি ছিল না, হয়তো অল্প পড়েছে, তারপরে আর পড়াশোনা করেননি। হ্যাঁ, বেশি ছিল না, এবং নট বা নর মাচ ওয়েলথ, বেশি অর্থও ছিল না। দ্যাট মিনস হি ওয়াজ নট এ রিচ ম্যান অ্যাট অল। আমরা আগেই দেখেছিলাম মিডিল ক্লাস, তাদের ফ্যামিলি হচ্ছে মিডিল ক্লাস, মধ্যবিত্ত, তাহলে তার সম্পত্তিও ছিল না, আবার যথেষ্ট পড়াশোনা জানাও ছিলেন না। ডেসপাইট, ডেসপাইট মানে কি? ডেসপাইট মানে হচ্ছে ইনস্পাইট অফ, মানে সত্ত্বেও, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, তিনি এগুলোকে ডিসঅ্যাডভান্টেজেস বলেছেন, যে পড়াশোনা জানলেও একটা অ্যাডভান্টেজ, পয়সা, টাকা পয়সা থাকলে সেটা অ্যাডভান্টেজ অবশ্যই। তা এই ডিসঅ্যাডভান্টেজগুলো থাকা সত্ত্বেও হি পজেসড, পজেসড করতেন মানে তার ছিল, তিনি হি পজেসড করতেন গ্রেট ইনেট উইজডম। ইনেট শব্দটা ইন্টারেস্টিং, ইনেট মানে হচ্ছে কি যে ইনবর্ন, মানে সহজাত, সহজাত তার উইজডম ছিল, উইজডম মানে হচ্ছে কি যে জ্ঞান ছিল, বুদ্ধি ছিল। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, ট্রু সত্যি সত্যি তার একটা তার স্পিরিট, তার মাইন্ড, তার সোল, আত্মা, মন জেনারাস ছিল, কাইন্ড ছিল, সত্যি সত্যি তিনি একজন মহৎ মনের মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, আর
একজন আদর্শ আইডিয়াল, হ্যাঁ, হেল্পমেট ছিল, সাথী ছিল, বন্ধু ছিল, কোম্পানি ছিল। কোথায় পেয়েছিলেন সেই সাথী? মানে কার মধ্যে পেয়েছিলেন? ইন মাই মাদার আশিয়াম্মা, আমার মায়ের মধ্যে পেয়েছিলেন। মায়ের নাম পেয়ে যাচ্ছি আমরা আশিয়াম্মা। আশিয়াম্মা হচ্ছে কি যে এপিজে আব্দুল কালামের মায়ের নাম। বাবার নাম হলো জয়নাল আবদিন, মায়ের নাম আশিয়াম্মা। হুম? বাবার যথেষ্ট পড়াশোনা ছিল না, যথেষ্ট অর্থ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তার একটা সহজাত জন্মগত একটা প্রজ্ঞা ছিল, বুদ্ধি ছিল। আর তিনি ছিলেন খুব বড় মাপের, বড় মনের মানুষ। আর তার আসল সঙ্গী কে ছিলেন? আমার মা আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day. I do not recall. Recall মানে রিমেম্বার করা। তিনি বলছেন আমার ঠিক আমি মনে করতে পারবো না এক্স্যাক্ট নাম্বার, ঠিক কত নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, প্রতিদিন খাওয়াতেন। প্রতিদিন খাওয়াতেন সেই রকম মানুষ আহ, কত সংখ্যাটা? এপিজে আব্দুল কালাম বলছেন তার এখন মনে হচ্ছে না, মনে আসছে না, বাট আই এম কোয়াইট সার্টেন, তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি বাইরের লোক আমাদের সাথে খেত। আউটসাইডার্স মানে ফ্যামিলি মেম্বার্স নয়, পিপল ফ্রম আউটসাইড অফ আওয়ার ফ্যামিলি, আমাদের বাড়ির বাইরের মানুষের। এট তারা খেতেন, আমাদের সাথে খাবার গ্রহণ করতেন, উইথ আস, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। অল দ্য মেম্বার্স যদি এক জায়গায় করা যায়, পুট টুগেদার করা যায়, যা সংখ্যা হবে তার থেকে বেশি সংখ্যায় বাইরের লোক বা বাইরের মানুষ আমাদের সাথে খেতেন। তাহলে কে ম্যানেজ করতো? হু ম্যানেজড অল দিস থিংস? মা, আশিয়াম্মা, তিনি এটা করতেন। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের গুণ। আর বাবা হচ্ছেন মহৎ একজন মানুষ, মা হচ্ছেন তিনিও একজন খুব বড় মনের মানুষ। বাড়ির মেম্বারের থেকে বাইরের লোকজন সংখ্যায় বেশি তারা এখানে আব্দুল কালামের বাড়িতে খেত। নেক্সট প্যারাগ্রাফে চলে যাচ্ছি। মাই পেরেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। প্যাসিভে দেওয়া আছে মাই পেরেন্টস আর ওয়াইডলি, ব্যাপকভাবে, রিগার্ড মানে কনসিডার্ড, গণ্য করা হতো, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আইডিয়াল আদর্শ, এখানেও পেয়েছিলাম আইডিয়াল। কাপল, কাপল মানে হচ্ছে কি যে দম্পতি, স্বামী স্ত্রী একসাথে কাপল বলে, তো সেই কাপল আইডিয়াল আদর্শ দম্পতি হিসাবে সবাই মানুষজন তাকে গণ্য করতেন, তাদেরকে গণ্য করতেন। মাই মাদার্স লিনিয়েজ, লিনিয়েজ একটা নতুন শব্দ, মানে ফ্যামিলি, বংশ, পরিবার, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। ডিস্টিংগুইশড এই অর্থে ফেমাস, যে খ্যাত, খ্যাতি সম্পন্ন ছিল, মায়ের বংশটা বেশি খ্যাতি সম্পন্ন ছিল। মানে কার সাথে তুলনায়? বাবার সাথে, যেহেতু বলা হচ্ছে বাবার তুলনায়, বাবাদের বংশ তুলনায় মায়েদের বংশ বেশি ফেমাস ছিল। কেন? ওয়াই? কারণ ওয়ান অফ আর ফোর বিয়ার্স, ফোর বিয়ার্স মানে হচ্ছে কি যে পূর্বপুরুষ, কোনো একজন পূর্বপুরুষ, ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড, বেস্টোড মানে অ্যাওয়ার্ডেড, দেওয়া হয়েছিল বা উপহার দেওয়া হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল কি দিয়ে? দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর টাইটেল বাই দ্য ব্রিটিশ। কারা দিয়েছিলেন? ব্রিটিশরা। তাহলে এটা বোঝা গেল যে মায়ের বংশের কোনো একজন একটা টাইটেল পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন, যেটা ব্রিটিশরা দিয়েছিল। কি উপাধি? বাহাদুর। নেক্সট আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি, একটু তুলে নিই। হ্যাঁ, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, বাড়িতে অনেকজন ভাই বোন ছিল, তার মধ্যে এপিজে আব্দুল কালাম একজন। কেমন নিজের পরিচয় দিচ্ছেন? এ শর্ট বয়, একটা ছোটখাটো চেহারার বালক, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, আনডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড এর আগে পেলাম ফেমাস বা আহ, উল্লেখযোগ্য এরকম ব্যাপার। আনডিস্টিংগুইশড মানে সেরকম উল্লেখ করার মতো কিছু নয়, খুব নর্মাল, নর্মাল লুক। এপিজে আব্দুল কালাম হ্যাড নো স্পেশাল লুক, কোনো বিশেষ দেখতে তিনি ভালো নন সেই অর্থে। হুম? এবং কিন্তু তিনি বলেছেন বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, তার বাবা মা কিন্তু বলেছেন টল এবং হ্যান্ডসাম। মাও সুন্দরী ছিলেন, বাবাও হ্যান্ডসাম ছিলেন, লম্বা ছিলেন তারা, আর সেক্ষেত্রে তিনি ছিলেন শর্ট এবং খুব নর্মাল চেহারা তার। কোথায় বাস করতেন তার পরিচয় পাচ্ছি। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল, অ্যানসেস্টর্স থেকে অ্যাডজেক্টিভ অ্যানসেস্ট্রাল, মানে পূর্বপুরুষের যে বাড়ি, যে বাড়িটা পূর্বপুরুষদের বানানো, সেই বাড়িতে বাস করতেন। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা বানানো হয়েছিল ইন দ্য মিডল,
অফ দ্য 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 সামথিং, 1800 দেখা যাচ্ছে মিডিল যেহেতু বলছে তাহলে 45 বা 50 এইরকম মাঝামাঝি সময়, হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটা তৈরি হয়েছিল। কেমন ছিল বাড়িটা? ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, বড়, যথেষ্ট বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন এবং ব্রিক দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, একটা রাস্তার নাম পাচ্ছি আমরা মস্ক স্ট্রিট, সেখানে একটা মসজিদে যাওয়ার রাস্তা, হয়তো সেই রাস্তা দিয়ে গেলে মসজিদ পড়ে, তা সেই রাস্তার নাম হচ্ছে মস্ক, মস্ক মানে মসজিদ, হ্যাঁ, মস্ক স্ট্রিট, রামেশ্বরমের মস্ক স্ট্রিটের ধারে লাইমস্টোন এবং ব্রিক দিয়ে বানানো যথেষ্ট বড় পাকা বাড়ি, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এবং সেটা বানিয়েছিল তার অ্যানসেস্টার্সরা। এতগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি তার বাড়ি সম্বন্ধে। আমাদের যেহেতু এমসিকিউ সলভ করতে হবে, আমাদের ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, প্রচুর ইনফরমেশন। মাই অস্টিয়ার ফাদার, আবার পাচ্ছি মাই অস্টিয়ার ফাদার। অস্টিয়ার মানে যিনি হচ্ছেন কঠোর জীবনযাপন করেন, সাধারণ যে সমস্ত জীবনের বিলাস সেগুলো ত্যাগ করেন, অ্যাভয়েড করেন, তা সেই আমার বাবা ছিলেন সেই রকম। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড, তিনি করতেন, এই যে ইউজ টুর ব্যবহার, গ্রামাটিক্যাল বিষয়, ইউজ টু, ইউজ টু হচ্ছে কি যে যেমন উড আমরা ব্যবহার করি তেমন ইউজ টু ইউজ করব, পাস্টের কোনো হ্যাবিট বোঝানোর জন্য ইউজ টু বা উড ইউজ হয়। তিনি অ্যাভয়েড করতেন, অ্যাভয়েড করতেন, এড়িয়ে যেতেন, অল ইনএসেনশিয়াল, এসেনশিয়াল নয় এমন, অদরকারি, অপ্রয়োজনীয়, কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আরাম এবং বিনোদন তিনি পছন্দ করতেন না, সেগুলো এড়িয়ে যেতেন। এড়িয়ে যেতেন মানে কি, তিনি শুধু এড়াতেন, বাড়িতেও সেই রকম একটা ব্যাপার ছিল যে অনাবশ্যক কোনো বিনোদন বা আমোদ প্রমোদ চলবে না। কিন্তু তিনি বলেছেন হাউএভার, হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, অল নেসেসিটিস, যা দরকার সেটা প্রোভাইড করা হতো, সেটা দেওয়া হতো, প্রোভাইড করা মানে দেওয়া হতো। আহ, কোন বিষয়ে, কিসের প্রয়োজনীয়তা, কোন জিনিসের প্রয়োজনীয়তা? ইন টার্মস অফ ফুড, খাবার বিষয়ক প্রয়োজনীয়তা, মেডিসিন, কোনো ওষুধপত্রের প্রয়োজনীয়তা, কিংবা ক্লোদিং, কিংবা পোশাকের, এইগুলো কিন্তু দেওয়া হতো, যা দরকার সেটা দেওয়া হতো। আহ, অহেতুক কিছু জিনিস এক্সট্রা, হ্যাঁ, সেসব দেওয়া হতো না, কিন্তু যেটুকু দরকার খাবার, ওষুধ, পোশাক, সেগুলো কিন্তু যতটা দরকার ততটা সাপ্লাই করা হতো বা দেওয়া হতো, ব্যবস্থা থাকতো। কালাম বলছেন ইনফ্যাক্ট আই উড সে মাইন, মাইন মানে তার, তার জীবনটা, তার লাইফটা ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। সিকিউর চাইল্ডহুড মানে হচ্ছে যেটা হচ্ছে কি যে নিরাপত্তার মধ্যে থাকা, সেই শৈশব। হুম, তার শৈশব ওয়াজ সিকিউর মানে নিরাপত্তার বলয়ে সেটা সুরক্ষিত ছিল, সুরক্ষিত শৈশব বলতে পারি। কোন দিক থেকে সুরক্ষিত? ম্যাটেরিয়ালি মানে বস্তুগত দিক দিয়ে, হুম, কোনো জিনিসপত্র পাওয়ার বিষয়টাকে মেটেরিয়াল বিষয় বলছে, হ্যাঁ, যেমন খাওয়া দাওয়া, পোশাক, ক্লোদিংস, কোনো বই খাতা, অল দিস থিংস আর মেটেরিয়াল থিংস। তা মেটেরিয়ালি দিক দিয়েও সেটা সুরক্ষিত ছিল, মানে দেওয়া হতো এই সব জিনিসপত্র। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইমোশনালি মানে মানসিক দিক দিয়ে, মানে ইমোশনাল বা মেন্টাল সাপোর্টও তাদের দেওয়া হতো। শুধু জিনিস দিলেই হবে না, মেন্টাল সাপোর্টটাও একটা ছোট থেকে বড় হয়ে ওঠার পিছনে খুব দরকার। তা তিনি সেই সাপোর্টটা পেতেন পরিবারের কাছ থেকে, বস্তুগত সাপোর্ট পেতেন এবং ইমোশনাল সাপোর্টও পেতেন। আমরা আগেই বলেছিলাম যে প্যাসেজের নাম হচ্ছে কি যে স্ট্রং রুটস। তা এই যে এপিজে আব্দুল আব্দুল কালাম, একটা ছোট্ট বাচ্চা ছেলে থেকে, শর্ট বয়, একটা আনডিস্টিংগুইশ লুকস, একটা সাধারণ একটা ছেলে থেকে আস্তে আস্তে এত বড় একজন বিজ্ঞানী, ভারতবর্ষের মধ্যমণি হয়ে উঠেছিলেন, তা তার সেই পরিবারের সাপোর্টের জন্য। হুম? তা সেই সাপোর্ট কারা দিয়েছিলেন? বাবা মা দিয়েছিলেন, অন্য কাকুরা দিয়েছিলেন, যাই হোক আরও মেম্বার্সরা দিয়েছেন, সবাই সাপোর্ট করেছেন, দিদিরা ছিলেন। তা সেই জন্যই এরাই সব স্ট্রং রুটস তার। নেক্সট চলে যাচ্ছি, আই নর্মালি এট উইথ মাই মাদার, মায়ের সাথে কতটা ক্লোজ ছিলেন তার পরিচয় আমরা পাবো। সাধারণত তিনি মায়ের সাথেই খেতেন। সিটিং অন দ্য ফ্লোর, ফ্লোর মেঝেতে বসে, অফ দ্য কিচেন, ফ্লোর অফ দ্য কিচেনে বসে খেতেন, মানে রান্নাঘরের মেঝেতে বসে খেতেন, পরিষ্কার। শি উড, এই যে উড এসেছে আবার ইউজ টুর মতো, করতেন কি করতেন? প্লেস এ বানানা লিফ, একটা কলার পাতা পেরে দিতেন সামনে খাওয়ার জন্য। সাউথ ইন্ডিয়া আমরা জানি কলাই পাতায় খাওয়ার অভ্যাস, খুব চল, কলা, তারপর নারকেল, এইগুলো পাবো আমরা এখানে খাবার বর্ণনা। অন হুইচ শি দেন ল্যাডেলড, ল্যাডেল ভার্ব কোনো হাতা বা এই জাতীয় জিনিস দিয়ে বিছিয়ে দেওয়া, সার্ভ করা। কি করতেন? রাইস, ভাত দিতেন। অ্যারোম্যাটিক সাম্বার, অ্যারোম্যাটিক মানে হচ্ছে কি যে উইথ অ্যারোমা মানে গন্ধযুক্ত সাম্বার, ডাল,
ডাল দিতেন মানে ভাত ডাল, এ ভ্যারাইটি অফ অনেক রকমের শার্প, খুব শার্প মানে খুব ঝাঁঝালো গন্ধযুক্ত এরকম হোমমেড পিকল, বাড়ির তৈরি আচার দিতেন। আর কি দিতেন, এ ডোলোপ অফ, ডোলোপ মানে লাম্প আর কি খানিকটা, হ্যাঁ, অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ফ্রেশ একদম তাজা কোকোনাট নারকেলের চাটনি সার্ভ হতো। নারকেলের চাটনি সবাই সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে চলে, যে নারকেল বেটে নারকেলের চাটনি বানানো হয়, হ্যাঁ, ধোসা বা এর সাথেও দেওয়া হয়, ইডলি ধোসার সাথে। তো এই হচ্ছে কি যে খাবারের বর্ণনা। মার সাথে খেতেন সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অ্যান্ড মা কি করতেন, মা উড সার্ভ দ্য ডিশ অন বানানা লিফ, কলার পাতায় দিতেন, কি দিতেন, শি উড সার্ভ রাইস দিতেন, অ্যারোমেটিক সাম্বার, হ্যাঁ, তারপরে পিকল অ্যান্ড কোকোনাট চাটনি। খুব সিম্পল, ভেরি সিম্পল, সিম্পল। এবং দেখতে পাচ্ছি এটা টোটালি একটা ভেজিটেরিয়ান ডিশ, সাউথ ইন্ডিয়ায় সেটাই বেশি প্রচলিত। আমরা চলে যাচ্ছি পরের ইয়েতে, প্যারাগ্রাফে, দ্য শিবা টেম্পল। আমরা আগে বলেছিলাম রামেশ্বরমের সাথে শিবের কানেকশন আছে, কারণ শিবকে পুজো দিয়েছিলেন রাম, রামের ঈশ্বর, দ্যাট মিনস রামেশ্বর। তা সেখানে শিব মন্দির আছে। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যে জিনিসটাই শিব টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস, বিখ্যাত করেছিল। রামেশ্বরম ফেমাস হচ্ছে শিব টেম্পলের জন্য। তাদের কাছে টু পিলগ্রিমস, পিলগ্রিমস কারা, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী, যারা পিলগ্রিমেজে যাচ্ছে, তীর্থযাত্রায় যাচ্ছে, দে আর পিলগ্রিমস, ভক্ত তারা। ওয়াজ অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা, হাঁটা মানে 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস, রামেশ্বরমের সেই মস্ক স্ট্রিটে যেখানটায় বাড়ি এপিজে আব্দুল কালামের, সেখান থেকে 10 মিনিট হেঁটে গেলে, প্রায় 10 মিনিট, এটা খেয়াল রাখতে হবে এমসিকিউ করার সময়, কিন্তু যদি এক্স্যাক্ট 10 মিনিট দেয় তাহলে কিন্তু সেই অপশনটা আমরা করব না। প্রায় অ্যাবাউট এ 10 মিনিট, ছোট ছোট এইগুলো মাইনিউট ব্যাপারগুলো খেয়াল করলে সুবিধা। অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম, মানে প্রায় 10 মিনিট হেঁটে গেলে ওই রামেশ্বরমের শিব টেম্পল আসে। আর কি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, প্রিডমিনেন্টলি মানে প্রধানত, আর যে এলাকায় থাকতেন সেই এলাকার বেশিরভাগ মানুষই হচ্ছেন কি যে মুসলিম, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, কিন্তু অনেক হিন্দু ফ্যামিলিজও সেখানে থাকতেন। কেমনভাবে থাকতেন, লিভিং অ্যামিকেবলি, লিভিং পিসফুলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, খুব শান্তিতে বাস করতেন মুসলিম নেবার্সদের সাথে। নেবার্স মানে হচ্ছে কি যে প্রতিবেশী, মুসলিম প্রতিবেশীদের সাথে থাকতেন, মানে হিন্দু মুসলিম সবাই খুব পিসফুলি থাকতেন, হ্যাঁ, হারমোনি মেনটেন করে থাকতেন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, মস্ক স্ট্রিট বলেছিলাম, একটা ভেরি ওল্ড মস্ক, খুব প্রাচীন মসজিদ ছিল ইন আওয়ার লোকালিটি। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা, এই যে উড এসেছে আবার, নিয়ে যেতেন, হ্যাঁ, মানে প্রায়ই অতীতের একটা অভ্যাস ছিল, নিয়ে যেতেন কোথায়, আমাকে মানে এপিজে আব্দুল কালামকে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলার প্রেয়ারের জন্য, সন্ধ্যাবেলার নামাজ পড়তে নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট, ফেইন্টেস্ট মানে ক্ষীণতম, আইডিয়া ধারণা, অব দ্য মিনিং অর্থ, অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, যে নামাজে অ্যারাবিক প্রে করা হয় তার যে ন্যূনতম মানেও, সেই তার অর্থের ন্যূনতম ধারণাও এপিজে আব্দুল কালাম বলছে ছিল না। পড়তেন কিন্তু তার মানে কি সেটা কিন্তু বুঝতেন না। কিন্তু তিনি বলেছেন আই ওয়াজ টোটালি কনভিন্সড, মানে টোটালি তিনি শিওর ছিলেন, নিশ্চিত ছিলেন, দ্যাট দে, আমরা চলে যাচ্ছি পরের ইয়েতে, এখানে দুটো শব্দের মানে আমরা আছে, প্রিডমিনেন্টলি মানে প্রধানত, মোস্টলি, অ্যামিকেবলি ইন ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণভাবে। রিচড গড, আমরা দেখে নিচ্ছি রিচড গড, আগের লাইনটা কি ছিল, আই ওয়াজ টোটালি কনভিন্সড, যে আমি পুরোপুরিভাবে নিশ্চিত ছিলাম সেই প্রেয়ারগুলো, দ্যাট দে রিচড গড, গডের কাছে পৌঁছে যায়। ওয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, তিনি বলছেন আমার বাবা যখন বেরিয়ে আসতেন মস্ক থেকে, আফটার দ্য প্রেয়ার, সেই প্রেয়ারের পরে, নামাজের পরে, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়াস, বিভিন্ন ধর্মের, রিলিজিয়ন্স মানে হচ্ছে ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে ওই বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, আমার বাবার দিকে বাড়িয়ে দিতেন, বোলস অফ ওয়াটার, বোল মানে পাত্র, জলের পাত্র বাড়িয়ে দিতেন। তখন বাবা কি করতেন, হু উড ডিপ,
ডিপ ভিতরে নিমজ্জিত করতেন, চোবাতেন, হিজ ফিঙ্গার টিপস, হ্যাঁ, তার আঙুলের মাথা তার মধ্যে দিতেন, ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করে দিতেন। মানে ওই জলটা মন্ত্র পড়ে নিতেন, মন্ত্রপুত করে দিতেন। স্যাংটিফাই দ্য ওয়াটার, একটা শব্দ আছে স্যাংটিফাই করা, ওয়াটারটাকে স্যাংটিফাই করতেন উইথ প্রেয়ার্স। কেন তারা আনতেন? এবং খেয়াল করতে হবে ডিফারেন্ট রিলিজন, শুধু মুসলিমসরা নয়, অন্য ধর্মের মানুষেরাও আসতেন, বলেছেন এপিজে আব্দুল কালাম। এবং দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, বাড়ি নিয়ে যাওয়া হতো, মানে সেই মানুষগুলো সেই জলকে বাড়ি নিয়ে যেত ফর ইনভ্যালিডস, মানে অক্ষম মানুষদের জন্য, যাদের সমস্যা হয়েছে তাদের সেই জল, মন্ত্রপুত জল তাদের দেওয়া হতো। এবং তার ফলে কি হবে দেখা যাক। আই অলসো রিমেম্বার, তিনি স্মরণ করছেন, পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে আসতেন আফটার বিং কিওর্ড, আরোগ্য লাভের পরে সেই মানুষ, যাদের অক্ষম মানুষদের জন্য জল নিয়ে যাওয়া হলো, সেই জলটা কাজে লাগালো তারা এবং তাতে তারা ভালো হয়ে গেল। এবং কালাম বলছেন তার স্মরণে আছে সেই মানুষেরা ফিরে আসতেন থ্যাঙ্কস দেওয়ার জন্য। ফাদার কি বলতেন? এপিজে আব্দুল কালামের বাবা কি বলতেন? জয়নাল আবদিন কি বলতেন? ফাদার অলওয়েজ স্মাইল্ড, সবসময় হাসতেন, অ্যান্ড আস্ক দেম, তাদের বলতেন, টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। তিনি বলতেন, ডোন্ট থ্যাঙ্ক মি, থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে থ্যাঙ্কস দাও, আল্লাহ দ্য মার্সিফুল, সেই দয়াময়কে ধন্যবাদ জানাও তোমরা। এইভাবে শেষ হচ্ছে এই প্যারাগ্রাফটা। আমরা কি দেখলাম? এই প্যাসেজটা দেখলাম যে টোটালি হিন্দু মুসলিম যে কমিউনাল যে হারমোনি, সম্প্রীতি, তার একটা পরিচয় এখানে পেলাম আমরা। নেক্সট আমরা চলে যাচ্ছি রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। হাই প্রিস্ট বলতে প্রধান পুরোহিত। হ্যাঁ, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, বানান খেয়াল করতে হবে, SH PA কে SH LA কে SH, হ্যাঁ, দুটো SH। লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, অফ মাই ফাদার, আমার মানে বাবাদের গোষ্ঠীর হতে পারে, বাবাদের বন্ধুদের হতে পারে, সেই অর্থে। যাই হোক, হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মেমোরিজ মানে যে মেমোরিজ, যে স্মৃতিগুলো, মেমোরিজ মানে স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার একদম শৈশবের যে যে আমার স্মৃতিগুলো আছে, তার মধ্যে একটা কি, ইজ ওয়ান অফ দ্য টু মেন, এই দুটো মানুষকে নিয়ে। মানে এপিজে আব্দুল কালাম বলছেন, ছোটবেলার অনেক স্মৃতি আমার মনে আছে, যেগুলো হচ্ছে খুব ডিটেলে আমার মাথাতে আছে, ভালো করে আমি মনে করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কাদের সম্পর্কিত সেই স্মৃতিটা, এই দুটো মানুষকে নিয়ে। কি সেটা? দেখা যাচ্ছে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, এই দুটো মানুষ তাদের প্রথাগত যে পোশাক, অ্যাটায়ার মানে পোশাক, ক্লোদিংস, সেই প্রথাগত পোশাকে আছেন, এবং সেই পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। ডিসকাস করছেন মানে আলোচনা করছেন স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক বিষয় নিয়ে। মানে পরিষ্কার, যিনি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তিনি হিন্দু ধর্মের তার স্পিরিচুয়ালিটির ব্যাখ্যা দিচ্ছেন। একই দিকে আরেকজন আলোচনা করছেন কি, তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালামের বাবা। তিনি একজন মসজিদের একজন আহ, ব্যক্তি, এবং তিনি তার মুসলিম ধর্মের যে স্পিরিচুয়ালিটি সেইগুলো ব্যাখ্যা করছেন। দুজনে নিজেদের মধ্যে আলোচনা করছেন। When I was old enough to ask question, কালাম বলছে, যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন জিজ্ঞাসা করার মতো, বাবাকে প্রশ্ন করার মতো বয়সে পৌঁছলাম, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। ইম্পর্টেন্ট, স্পিরিচুয়ালিটির দিকে আমরা চলে যাচ্ছি। এর আগে যেগুলো পেয়েছিলাম সব আমরা ইনফরমেশন পেয়েছিলাম তার সম্বন্ধে, বাড়ির সম্বন্ধে, লোকালিটি সম্বন্ধে, বাবার সম্বন্ধে, মায়ের সম্বন্ধে। এইবার আমরা আমরা পাবো আধ্যাত্মিকতার কিছু নিদর্শন পাবো। এখানে বাবাকে তিনি জিজ্ঞাসা করেছেন যে রেলিভেন্স, যৌক্তিকতা কি, সিগনিফিক্যান্স অফ প্রেয়ার, এই যে প্রে করো তুমি, আমি, সবাই করছি, আমরা কেন করি, হোয়াই ডু ইউ প্রে, কি দরকার করার। বাবা কি উত্তর দিচ্ছেন? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এই ফ্রেজটা মনে রাখতে হবে, নাথিং মিস্টিরিয়াস, কোনো রহস্যময় কিছু নেই প্রেয়ারে, প্রেয়ারের মধ্যে কোনো রহস্যময় কিছু নেই। রাদার, কেন? প্রেয়ার খুব সিম্পল, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল, মানুষের আত্মার মধ্যে একটা কমিউনিয়ন তৈরি করে, একটা যোগসূত্র তৈরি করে, একটা কানেকশন তৈরি করে। অনেক মানুষ একসাথে প্রে করলে তাদের সবারই আত্মার মধ্যে একটা সংযোগ সূত্র তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়, একটা কমিউনিয়ন তৈরি হয়। কে করে? হাউ ইজ ইট পসিবল? দ্য প্রেয়ার মেক্স ইট পসিবল, প্রার্থনা সেটা সম্ভব করছে। তিনি একটা কথা বলেছেন, সেটা কোট করেই দেওয়া আছে কোটেশন চিহ্নের মধ্যে, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রে করবে, হি সেড, এই হিটা মানে আব্দুল কালামের বাবা বলছেন, জয়নাল আবদিন বলছেন,
যখন তুমি প্রে করছো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি। ট্রান্সেন্ড, তোমার এই যে মিয়ার বডিটা, যে নিছক যে দেহটা, সেই দেহটাকে তুমি অতিক্রম করতে পারছো। হ্যাঁ, এখানে কমাটা ভুল আছে। ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস। এই দেহ ছেড়ে তুমি একটা অংশ হয়ে পড়ছো এই মহাবিশ্বের, এই কসমসের হচ্ছে। কসমস আর কেয়স, কেয়স সৃষ্টির আগে সব কিছু লণ্ডভণ্ড ছিল, দ্যাট ওয়াজ দ্য স্টেট অফ কেয়স। তারপরে একটা মহান শক্তির ইচ্ছায় এই টোটাল ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, এরকম আমরা ভাবতে পারি। তা এই এই জগৎটা হচ্ছে কসমস। তা প্রে করলে তোমার বডি ছেড়ে তুমি সেই কসমসের পার্ট হয়ে উঠছো, এবং যখন তুমি সেই দেহ ছাড়তে পারছো, এই পার্থিব জগৎ থেকে সম্পর্ক কিছু মুহূর্তের জন্য তুমি নিজেকে উন্মুক্ত করতে পারছো বা বিযুক্ত করতে পারছো, তখন তোমার মধ্যে আর কিছুর ডিভিশন নেই। তখন ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ডিভিশন অফ, এখানে বলেছে হুইচ নোজ নো ডিভিশন, মানে তখন তুমি জানো না যে পার্থক্যটা কি, কিসের তফাৎ, কিসের ব্যাপারে। ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, টাকা, বয়স, বর্ণ, জাতি, হ্যাঁ, কোনো ধর্ম, সম্প্রদায়, জাত আর সেই রকম কোনো তফাৎ তুমি জানছো না। মানুষ সব এক হয়ে যায় প্রার্থনা করলে, মানুষের ভেদাভেদ ভুলে যায়। সবাই একসাথে বসে যদি প্রার্থনা করতে পারে, তাহলে মানুষের মধ্যে ধনদৌলত, বয়স, হ্যাঁ, বর্ণ বা জাতপাত, এই ভেদাভেদটা উঠে যায়, ভুলে যায় মানুষ। এইটার জন্যই প্রেয়ার করা দরকার, এই জন্যই প্রে করা দরকার। এপিজে আব্দুল কালাম কে বলছেন তার বাবা। তাহলে এইটুকু আমরা পড়লাম, খানিকটা আমরা এখানে স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা হলাম। আহ, এইটুকু আজকের ভিডিওটা থাক। বাকি অংশটা আমরা আর একটা ভিডিও বানিয়ে পড়ব। এবার যেহেতু আমরা আর বলে দিই এমসিকিউ, যেহেতু প্রত্যেকটা পয়েন্ট আমরা যেগুলো দাগ দিলাম সেইগুলো তো দাগ দেবেই। পরেও আমরা এমসিকিউ করে কিছু প্রশ্ন উত্তর করব, যাতে আরও কোনো অংশই বাদ না পড়ে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।